সে জানে না কোন জায়গায় এক্সরে পরীক্ষা করে। একজনের কাছে জিগায়, সে আন্তরিকভাবে কেউ বলে দেয়, কেউ টাকায়ও না। এখন লোকটা ঢাকার বাইরে থেকে আসছে, ঘুরে ঘুরে হয়রান, মানসিক একটা যন্ত্রণার মধ্যে থাকে। সো এটাতে মানসিক ভাবে তাকে কতটা আঘাত করে। কিংবা ধরেন উপজেলা লেভেল থেকে কেউ ডিসি অফিসে আসছে, যে একটা দরখাস্ত দেবে ডিসির কাছে, ডিসি নাই, তিনি আপনার মাঠে আছেন কোনো কারণে তার অন্য কার্যক্রমে। এখন ওই লোকটা কাগজটা জমা দিতে চায়, তার কাছে জানতে চায় ভাই ডিসি আসবে কখন। একজনে এমন ভাবে বললো যে ভাই এটাকে আমি জানি নাকি, আমি আমার কাছে কি ডিসি বইলে গেছে। আবার যদি আপনি একটু সুন্দরভাবে কি বুঝাই বলে যে ভাই উনি গেছে, ধরেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে 2-3 ঘন্টা লাগতে পারে, আপনার জরুরি কাজ থাকলে আপনি চলে যান, দিয়ে আমরা জমা দিয়ে দেবো, আর যদি সময় থাকে থাকে। সো এই ধরনের একটা পজিটিভ অ্যাপ্রোচের মধ্যে দিয়ে যদি আমরা মানুষকে একটু এন্টারটেইন করার চেষ্টা করি, এতে করে আসলে মানুষের মানসিক শান্তি এবং এই অফিস আদালতগুলোর প্রতি কিংবা প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থাটাও বেড়ে যায়। কিন্তু আমাদের এটা একটা চরম সত্য এবং বাস্তবতা যে আমাদের দেশের প্রশাসন টপ টু বটম আমরা ওই ধরনের প্রো পিপল বা জনবান্ধব হতে পারি নাই। আমি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আছি। এইখানে অনেক অভিযোগ আসে, বিশেষ করে 3-4টা কমন অভিযোগ যে ভাই বাংলাদেশ থেকে যাওয়ার পথে আমরা পাসপোর্ট করতে গিয়ে দালালের খপ্পরে পড়ি, টাকা দিতে হয়, ভিসার দালালের পেছনে ঘুরতে হয়, টাকা মাইর যায়। এয়ারপোর্ট দিয়ে যাওয়ার সময় আমরা মনে হয় যে গরু ছাগলের মতো যাচ্ছে, আমাদের মূল্যায়ন করে না। আসার পথে আমাদের মূল্যায়ন করে না, যে আমাদের ব্যাগ বুক কেটে ছিঁড়ে ফেলে দেয়। এখন দেখেন এই অভিযোগের সমাধানের জন্য সরকারকে কিন্তু কোনো পয়সা খরচ করতে হয় না, নতুন বাজেট দিতে হয় না, শুধু প্রয়োজন একটু সদিচ্ছা। এখন সদিচ্ছা তাহলে আমি তো প্রতিমন্ত্রী আছি, আমি চাইলে তো সব হয়ে যাবে, কিন্তু না, আমার এখানে অনেকগুলো স্টেক হোল্ডার জড়িত। পাসপোর্টের সেবাটা দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাইরের দেশের দূতাবাসগুলো মেনটেন করে সাধারণত পররাষ্ট্র মন্ত্রণালয়। তো সেই ক্ষেত্রে এই সেবা যদি আমরা সমন্বিতভাবে দিতে চাই, তাহলে সবার একটা আন্তরিক সহযোগিতা এবং সাপোর্ট প্রয়োজন। তো আমরা চেষ্টা করছি আমাদের জায়গা থেকে খুব শীঘ্রই প্রবাসীদের জন্য একটা প্রবাসী কার্ড লঞ্চ করতে যাচ্ছে। আশা করি তাদের কিছুটা এই ভোগান্তির লাঘব হবে, কারণ কার্ড হোল্ডারদেরকে বিভিন্ন সেবা পেতে প্রায়োরিটি দেওয়া হবে। এই মাসে সেই দিকে হয়তো আমরা লঞ্চ করবো, মাননীয় প্রধানমন্ত্রী সবাই। আজকে যেই সংগঠনের প্রোগ্রামে এসেছি, ওনাদের অনেক প্রোগ্রামে এবং আরো যেহেতু সরকারি কর্মকর্তাদের কর্মচারীদের বিভিন্ন সংগঠন অনেক প্রোগ্রামে গিয়েছি। গত 2 বছরে স্বাভাবিকভাবেই গত 17 বছরের দৈত্য দানবীয় একটা ফ্যাসিস্ট সরকারের পতনের পর মানুষ যখন কথা বলার মতো একটা পরিবেশ পেয়েছে, তখন সে মন খুলে তার দাবি দাওয়া নিয়েও কথা বলেছে। কারণ এতদিন বলতে পারে নাই যে একজন একটা যৌক্তিক কথা বলতে গিয়েও জামাত বিএনপির ট্যাগ লাগিয়ে চাকরি থেকে বঞ্চিত করতে পারে, চাকরিচ্যুত করতে পারে। এই ভয়েও অনেক নির্মম সত্য কিংবা অনেক অন্যায় অবিচার চাপিয়ে দেওয়া নিয়ম নীতিও চুপে চুপে মেনে নিয়েছে। বাট জুলাই গণ অভ্যুত্থানে আমরা যে একটা মুক্ত বাংলাদেশ, একটা স্বাধীন বাংলাদেশ, যেখানে নাগরিকদের নাগরিক মর্যাদা অধিকার থাকবে এবং যারা তারা মাথা উঁচু করে একটা গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিক হিসেবে কথা বলবে, তার অধিকারের প্রশ্নে সে প্রয়োজনে আন্দোলন করবে, এই ধরনের একটা পরিস্থিতির প্রেক্ষাপটে গত 2 বছরে আমরা দেখেছি বিভিন্ন কমিটির ন্যায় সরকারি কর্মচারীদেরও একটা দাবি ছিল যে পে স্কেল বা তাদের বেতনের আপনার গ্রেডিংটা একটু আপগ্রেড করা, কিংবা তারা যে অনেকে 13 বছর 14 বছর একই গ্রেডে চাকরি করে অনেকে বাড়ি ফিরে যাচ্ছেন, এটার বিষয়ে তাদের সমাধানের অনেকগুলো বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দাবি দেওয়া এসেছিল। আমি আমার নিজের অ্যাসেসমেন্ট থেকে একটা ধারণা থেকে আমি একটা বক্তব্য ইন্টারিম গভর্নমেন্টের সময় বলেছিলাম যে ন্যূনতম বেতন 20,000 টাকা হওয়া উচিত। কারণ আমি যখন দেখলাম যে 8,200 টাকা আমরা বলেছি যে ধরেন ঢাকার শহর যারা কায়িক পরিশ্রম করে, দিন মজুরেরও কাজ করে, সেও এখন 600-700 টাকা পায়। ওই হিসাবে আমি বলেছিলাম যে 600-700 টাকা করে পাইলেও একটা লোক এভারেজ তার 20 থেকে 25,000 টাকা ইনকাম হয়। তাহলে একজন সরকারি সে ছোট পোস্টেই চাকরি করুক, কিন্তু মানুষ তার গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় বাড়ি গেলে মানুষ মনে করে এই সোসাইটির সামাজিক দৃষ্টিভঙ্গিতে যে সে সরকারি চাকরি করে। এই যে একটা সোশ্যাল পারসেপশন, তারা একটু যদি তার সামাজিক ভাবে চলার মতো একটা দিনাজপুর টিভি,
মানুষের জীবনের কথা বলে।